ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতরত্ন সম্মান অর্থাৎ যে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন আডবাণী। 3 দশক আগে দেশের রাম মন্দির আন্দোলনের সময় সংঘ পরিবারের মুখ ছিলেন আডবাণী এবং তার রথযাত্রার মাধ্যমে কিন্তু উত্তর ভারতে বিজেপির উত্থান হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আডবাণীকে এবার ভারতরত্ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম বৃত্তান্তে অন্যতম প্রধান ভূমিকা লালকৃষ্ণ আডবাণী। 1977 সালে লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্ববাদী দল জনসংঘ অন্য কয়েকটি দলের সঙ্গে মিশে তৈরি করেছিল জনতা পার্টি। ইন্দিরা গান্ধী কংগ্রেসকে রুখতে সেকালের জনতা পার্টিতে সামিল হয়েছিল সমাজবাদী দল, কংগ্রেসের একাংশ সহ অনেকেই। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সেবারে জনতা পার্টি ইন্দিরা কংগ্রেসকে হারিয়ে দেয়। প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় অন্যতম মন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ী। তারপরে অবশ্য নানান অন্তর্দ্বন্দ্বে জনতা পার্টি ভেঙে যায়। তখন হিন্দুত্ববাদী শক্তি তারা নিজেদের আলাদা দল গড়ার সিদ্ধান্ত করেন। 1980 সালে সেই দল গড়ে ওঠে। সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। এই যে নতুন দল গড়া, সে ব্যাপারে প্রধান ভূমিকা ছিল যে দুজনের। তারা পরবর্তীকালে একজন দেশের প্রধানমন্ত্রী, অন্য একজন দেশের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথম জনের নাম অটল বিহারী বাজপেয়ী এবং দ্বিতীয় জন লালকৃষ্ণ আডবাণী। 2014 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে অনেকেই কিন্তু আশা করেছিলেন যে এই লালকৃষ্ণ আডবাণী হবেন বিজেপি তথা এনডিএ শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। বিজেপি নেতৃত্বের একাংশ মনে করেছিল যে লালকৃষ্ণ আডবাণীর অনেকটা বয়স হয়ে গিয়েছে, তাকে এখন নতুন করে সেন্টার স্টেজে আনা ঠিক হবে না। এই পরিস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লিতে উড়িয়ে আনা হয় এবং নেতৃত্বভার তাকে সঁপা হয়েছিল। তারপরে 2014 সালে বিজেপি তথা হিন্দুত্ববাদী এনডিএ জেতে এবং তারপরে ইতিহাস আমাদের জানা। কিন্তু এদেশে যে নতুন আধুনিক হিন্দুত্বের উত্থান, সেই উত্থান এর ব্যাপারে যদি প্রধান ভূমিকা কারো থাকে, তিনি হচ্ছে লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণীকে মনে পড়বে 88-89 সালে রাম রথযাত্রার দিয়ে, তাকে মনে পড়বে বাবরি মসজিদ ভাঙা দিয়ে, এবং অবশেষে বাবরি মসজিদের সেই জমিতে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির গড়া হয়, তখনও কিন্তু মনে পড়ে লালকৃষ্ণ আডবাণীকে। তিনি যেমন হিন্দুত্ব শিবিরের বিরাট উৎসাহদাতা, তেমনি ধর্মনিরপেক্ষ শিবিরের কাছে বিরাট বড় শত্রু লালকৃষ্ণ আডবাণী। যাই হোক, তিনি দেশের প্রবীণ নেতা। প্রধানমন্ত্রী হতে পারেননি, অনেকবার যেন মনে হয়েছিল খুব কাছে প্রধানমন্ত্রীর কুর্সি, শেষ পর্যন্ত বসে উঠতে পারেননি। তারই শিষ্য প্রতিম নরেন্দ্র মোদী। আমাদের মনে পড়বে যে 1988 সালে যখন রথযাত্রা করছিলেন আডবাণী, তখন আডবাণীর সঙ্গে অনেক শিষ্য সঙ্গী হন। এই সব অল্প বয়সী শিষ্যদের একজন ছিলেন এই নরেন্দ্র মোদী। তাকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন লালকৃষ্ণ আডবাণী। সেই মোদী প্রধানমন্ত্রী হয়ে অবশেষে যে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দিলেন, এটা একটা অতীতের প্রতি স্বীকৃতি, ঐতিহ্যের প্রতি স্বীকৃতি, এটা তো বলাই যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। শোনাবো এই বিষয়ে নীতিন গডকরি, তিনি কি বলেছেন। हमारे प्रेरणा स्रोत लालकृष्ण आडवाणी जी को भारत रत्न से गौरवान्वित करना ये पूरे देश के लिए और हम सब के लिए बहुत गौरव का क्षण है। आडवाणी जी ने अपना संपूर्ण जीवन देश के लिए और समाज के लिए समर्पित किया। उनके जीवन की शुरुआत से ही संघ के प्रचारक के रूप में उन्होंने अपने जीवन को समाज सेवा के लिए समर्पित किया था। भारतीय जनता पार्टी के विस्तार में अटल जी और आडवाणी जी की भूमिका बहुत महत्वपूर्ण रही।
मेरा ये सौभाग्य रहा कि दोनों के साथ काम करने का मुझे मौका मिला। मैं जब पार्टी का अध्यक्ष था तब अडवाणी जी का हर विषय पर मार्गदर्शन मिलना ये हमारे लिए बहुत ही भाग्य का क्षण था। आज उनके जैसे एक प्रखर नेता को, एक विशेष रूप से प्रतिभाशाली व्यक्ति को और देश और समाज के लिए समर्पित भाव से काम करने वाले एक देशभक्त को विशेष रूप से भारत सरकार ने भारत रत्न देकर गौरवान्वित किया, ये हम सब के लिए अभिमान का और आनंद और समाधान का विषय है। भगवान उनको लंबी उम्र दे और उनका मार्गदर्शन हमको सतत मिलता रहे। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। সেই লালকৃষ্ণ আডবাণী যিনি এই রাম মন্দির আন্দোলনের মূল প্রবক্তা, মূল মাথা, তাকেই রাম মন্দির উদ্বোধনে ডাকা হলো না। ডাকা হলো শুধু তাই নয়, নিমন্ত্রণ করা হলো, আবার বলে দেওয়া হলো স্বাস্থ্য খারাপ তো তাই যেন না আসা হয়। অর্থাৎ আপনাকে আমি নিমন্ত্রণ করলাম, দিয়ে বলে দিলাম যে আপনার তো লুচি পুরি মাছ মাংস সহ্য হয় না, তা আপনি নিমন্ত্রণ বাড়িতে আসবেন না।